হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো রয়েছো। আর এই মুহূর্তে আমার প্রত্যেকটা কথা আশা করব যে তোমরা প্রত্যেকেই সুস্পষ্ট এবং সঠিকভাবে শুনতে পাচ্ছ। শোনার ক্ষেত্রে আশা করব কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, তো এবার আমরা আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন। তো এর আগে আমরা দুটো শিক্ষা কমিশন শেষ করেছি। সেটা হচ্ছে কি রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন, তার পাশাপাশি মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন হিসেবে আলোচনা করব সেই কমিশনটা কি না, কোঠারি কমিশন বা যেটাকে বলা হয় ভারতীয় শিক্ষা কমিশন। আচ্ছা, কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। এটাকে আমরা লিখতে পারি কি ইন্ডিয়ান এডুকেশন কমিশন। ঠিক আছে, ইন্ডিয়ান এডুকেশন কমিশন। এই ইন্ডিয়ান এডুকেশন কমিশনটা কত থেকে কত, 1964 থেকে 1966। তো এখানে বলে রাখি যে আজকের এই ভিডিওতে আমরা যতটুকু আলোচনা করব তার উপরে আমি সবার শেষে কিছু প্রশ্ন রাখবো, যেটা তোমরা কমেন্টের মাধ্যমে উত্তরটা জানাবে। ঠিক আছে, চেষ্টা করো উত্তরটা জানানো। তাহলে কি হয়, ভালোভাবে যদি এগুলো শোনো, তাহলে যদি উত্তরগুলো জানানোর চেষ্টা করো, তাহলে কি হয়, পরীক্ষার সময় যে এমসিকিউগুলো থাকে সেগুলো আমরা খুব সহজেই করতে পারবো। আচ্ছা, তাহলে আজকের পার্ট হচ্ছে কি ইন্ডিয়ান এডুকেশন কমিশন, যেটাকে আমরা বলছি কোঠারি কমিশন। তাহলে পূর্বে তো দুটো কমিশন ছিল, তারপরে এই কমিশন কেন স্থাপন করার দরকার হলো তার একটু ছোট্ট ইতিহাস আমরা জেনে নিই। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে। সেই সময় ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ছিল একদম দুরূহ অবস্থা। সেই সময় শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো সম্পর্ক ছিল না সমাজের সঙ্গে, বিদ্যালয়ের বা সমাজের সঙ্গে শিক্ষা ব্যবস্থার মধ্যে। তো সেই যে বন্ধন ছিন্ন হওয়া একটা শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠিত করার উদ্দেশ্যে 1948-49 গঠন করা হয় বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। যে কি করেছিল, যে মানে এই কমিশনটা স্থাপিত হয়েছিল 4 নভেম্বর এবং সেই কমিশন তার রিপোর্ট পেশ করেছিল 1949 সালের আগস্ট মাসে। সেই কমিশন কি করেছিল, উচ্চ শিক্ষাটাকে পুনর্গঠন করার চেষ্টা করেছিল। সেই কমিশন ভেবেছিল যে আমরা উচ্চশিক্ষাকে যদি পুনর্গঠিত করি বা উচ্চশিক্ষার যদি আমরা উন্নয়ন ঘটাই, তাহলে হয়তো আমাদের এই দেশের অগ্রগতি ঘটবে। সেই অনুযায়ী সেই কমিশন অনেক সুপারিশ করেছে, সেটা আমরা জেনেছি। তারপরই আমরা দেখতে পাচ্ছি 1948-49 মধ্যে তৈরি হয়েছিল একটা কমিটি তৈরি হয়েছিল। আশা করবো যে তোমরা সেই কমিটির কথা মনে রেখেছো। যদি এই মুহূর্তে মনে থাকে তো লিখে জানাও আমার বলার আগে। সেই কমিটি নাম ছিল তারাচাঁদ কমিটি। তারাচাঁদের নেতৃত্বে গঠিত হয়েছিল তারাচাঁদ কমিটি। সেই কমিটিও কিছু সুপারিশ করেছিল 48-49, মানে 1948 থেকে 1949 মধ্যে। তো তারপরে আবার তৈরি হয়েছিল মুদালিয়ার কমিশন। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ারের নেতৃত্বে 1952 সালের 23 সেপ্টেম্বর এই কমিটি গঠন করা হয়। তো এই কমিশনও তার মতো করে সুপারিশ করে। এই কমিশনের বিভিন্ন সুপারিশগুলো এই কমিশন জমা দিয়েছিল 1949 সালের 29 অগাস্ট, 311টি পৃষ্ঠার। এবং তার সেই কমিশনগুলোকে আমরা দেখেছি যে 16টা অধ্যায় ভাগ করা হয়েছিল। সেও অনেক সুপারিশ দিয়েছে। তারপরই তৈরি হয়েছিল 1958 সালে, যেটা আমরা অনেক বইতেও দেখব 1959 লেখা আছে। তো আমি অনেকটা বিভিন্ন জায়গা থেকে দেখলাম যে কিছু জায়গায় লেখা আছে 1959, কিছু জায়গায় 1958, তবে 1958টা বেশি লেখা রয়েছে। তো আমরা ওটা ধরুন 1958। 1958 সালে দুর্গাদাস দেশমুখের নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা কমিটি গঠন করা হয়। সেই নারী শিক্ষা কমিটিও বিভিন্ন সুপারিশ করেছে। তাহলে দেখো চারটা সংস্থা গঠিত হয়েছে, কমিটি গঠিত হয়েছে, তারা তাদের সুপারিশগুলো দিয়েছিল। কিন্তু সেই সুপারিশগুলোকে কিভাবে বাস্তবায়িত করা হবে তার সঠিক পরিকল্পনা করে উঠতে পারেনি তৎকালীন
শিক্ষা ব্যবস্থা, তৎকালীন শিক্ষার বিদরা বলতে পারি, তৎকালীন সরকারের কথাও বলতে পারি, নানা কারণে সেই সমস্ত সুপারিশগুলোকে বাস্তবায়িত করা সম্ভব হয়নি। তারপর আবার দেখা গেল যে সমগ্র শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা অচলাবস্থা তৈরি হচ্ছে, কারণ সেই কমিশনের সুপারিশগুলো যদি না আমরা বাস্তবায়িত করতে পারি তাহলে অচলাবস্থা তো দেখা যাবেই। তো তার নিরিখে দেখা গেল যে একেবারে প্রাইমারি লেভেল থেকে একেবারে উচ্চ শিক্ষার স্তর পর্যন্ত সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠিত করতে হবে, না হলে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা যাচ্ছে না বা শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে অগ্রসর করানো যাচ্ছে না। তো এই পরিপ্রেক্ষিতে তৎকালীন অর্থাৎ 1964 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী MC চাগলা তাঁর উদ্যোগে এবং ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের সভাপতি ডক্টর DS কোঠারি এর নেতৃত্বে 14ই জুলাই এই কোঠারি কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন গঠন করা হয়। যেহেতু ডক্টর DS কোঠারির নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছিল, তাই এই কমিশনের আরেক নাম হচ্ছে কোঠারি কমিশন। এই কমিশন তো গঠন হয়ে গেল 1964 সালের 14ই জুলাই। তো এই কমিশনের কাজ কি? যে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করা, সমগ্র শিক্ষা ব্যবস্থাকে নতুন করে আবার ঢেলে সাজানো। এই কমিশন সমগ্র শিক্ষা ব্যবস্থা, সমগ্র ভারতের শিক্ষা ব্যবস্থাকে পর্যালোচনা করে একেবারে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার স্তর পর্যন্ত পর্যালোচনা করে 1966 সালের 29শে জুন তাদের রিপোর্ট পেশ করে। কোথায় পেশ করে? ইউনিয়ন এডুকেশন মিনিস্টার। তো এখানে তার রিপোর্ট জমা করে, মানে সুপারিশগুলোকে জমা করে। এখানে মোট কতগুলো পৃষ্ঠা ছিল তার এই রিপোর্টের? তার এই রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল 692টা পৃষ্ঠা। তো এই 692টা পৃষ্ঠার যে রিপোর্ট পেশ করা হয়েছিল ইউনিয়ন এডুকেশন মিনিস্টারের কাছে, তার একটা শিরোনাম ছিল। যে শিরোনামে এই কমিশন তার রিপোর্ট পেশ করে সেই শিরোনামটা হলো এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। তাহলে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এই শিরোনামে প্রকাশ করেছিল। এখানে তাহলে রয়েছে 692টি পৃষ্ঠা। এই 692টি পৃষ্ঠাকে 4টা খণ্ডে বিভক্ত করা হয়েছিল। প্রথম খণ্ডে রয়েছিল কি না শিক্ষা সংক্রান্ত যাবতীয় সাধারণ কিছু সমস্যা। দ্বিতীয় খণ্ডে আলোচনা করা হয়েছে শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলো এবং সেই সংক্রান্ত বিভিন্ন কি কি পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে সেগুলো। তৃতীয় খণ্ডে আলোচনা করা হয়েছে বিভিন্ন সুপারিশগুলো যেগুলো কমিশন করতে চাইছে সেগুলোকে কিভাবে বাস্তবায়িত করা যাবে, অর্থাৎ বিভিন্ন সুপারিশের বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে। চতুর্থ খণ্ডে আলোচনা করা হয়েছে আনুষঙ্গিক আরও অন্যান্য বিষয়গুলো। তাহলে এইভাবে কমিশন তার রিপোর্টকে পেশ করে এই 692টি পৃষ্ঠা। তবে এই 692টি পৃষ্ঠার মধ্যে দেখা যায় 489টি পৃষ্ঠাতেই রয়েছে মূল রিপোর্টগুলো, মূল যে বিষয়গুলো সেগুলো রয়েছে 489টি পৃষ্ঠার মধ্যে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে কমিশন গঠন করা হলো, কতগুলো পৃষ্ঠার রিপোর্ট তারা পেশ করলো, কবে পেশ করলো সেগুলো আমরা জানলাম। তো এবার আমরা যেটা ইম্পর্টেন্ট বিষয়, দেখো আগের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, সেখান থেকে অনেক MCQ রয়েছে। তো এখন আমরা জানবো কি না এই কমিশন, আচ্ছা যেটা আমি আগে বললাম যে এই কমিশন যে শিরোনামের রিপোর্টটা পেশ করেছিল সেটা কি ছিল? সেটা ছিল এডুকেশন, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল ডেভেলপমেন্ট, DEVLOPMENT, এই শিরোনামে পেশ করে। এবং এই শিরোনামে কবে পেশ করে না 29শে জুন। 29শে জুন, এটা কবে? 1966 সালে। 1966 সালের 29শে জুন তার রিপোর্ট পেশ করে। কোথায় পেশ করে? যেটা আমি বলেই দিয়েছি যে ইউনিয়ন এডুকেশন মিনিস্টারের কাছে। তো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি না এই কমিশনের সদস্য, এই কমিশনের সদস্য ছিল মোট 17 জন। তোমরা নিশ্চয়ই জানো যে মুদালের কমিশন এবং রাধাকৃষ্ণন কমিশনে কতজন করে সদস্য ছিল। যদি জানো তাহলে এখন চটপট লিখে ফেলো কমেন্টে। তাহলে 17 জন সদস্য। এই 17 জনের মধ্যে আমরা দেখতে পাবো যে কতজন রয়েছেন ভারতীয় এবং কতজন রয়েছেন বিদেশি। এই 17 জনের মধ্যে 10 জন ভারতীয়।
ঠিক আছে, ভারতীয় সদস্য যদি আমরা ধরি ভারতীয় 10 জন এবং বিদেশি 7 জন। ঠিক আছে, তাহলে ভারতীয় 10 জন এবং বিদেশি 7 জন। এবার আমরা জানবো যে এই ভারতীয় 10 জনের মধ্যে কারা কারা রয়েছে এবং বিদেশি যে 7 জন তাদের মধ্যে কারা কারা রয়েছে। তাহলে ভারতীয় সদস্যদের মধ্যে যারা রয়েছে তার মধ্যে তো উনি থাকবেন, উনি মানে ডক্টর VS কোঠারি, ডক্টর DS কোঠারি, ডক্টর DS কোঠারি, হ্যাঁ, ডক্টর DS কোঠারি। ডি ফর দৌলত আর S ফর সিং। ঠিক আছে, আর ডক্টরটা হচ্ছে যারা PhD ধারী হয়, যারা প্রফেসর ডিগ্রি অর্জন করে আর কি, PhD যারা করেন, যারা গবেষণা করেন তাদেরকে এই ডক্টর উপাধি প্রদান করা হয়। যাই হোক, তাহলে এই দৌলত সিং কোঠারির নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছিল। তো এখানে আমরা দেখতে পাবো যে ভারতীয় যে 10 জন সদস্য রয়েছে তার মধ্যে ডক্টর DS কোঠারিও কিন্তু রয়েছেন। ডক্টর DS কোঠারি হলেন এই কমিশনের সভাপতি। মনে রাখবে যে এই ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের সভাপতি ছিলেন কে? ডক্টর DS কোঠারি। তাহলে একজন ডক্টর DS কোঠারি। 2 নম্বরে কার নাম রয়েছে? 2 নম্বরে রয়েছে JP নায়েক। তাহলে প্রথম এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে রয়েছেন JP নায়েক। JP নায়েক। 3 নম্বরে রয়েছেন কে? KG সাইয়াদিন। KG সাইয়াদিন। সাইয়াদিন। KG সাইয়াদিন, ডক্টর KG সাইয়াদিন। তারপরে রয়েছে কি? শ্রী পি এন কিরোপাল। ঠিক আছে, ডক্টর CPN কিরোপাল। আচ্ছা, 5 নম্বরে রয়েছেন কে? 5 নম্বরে আমরা যার কথা জানবো তিনি হলেন ডক্টর টি সেন। ডক্টর টি সেন। তাহলে কাদের নাম আমরা এই মুহূর্তে 5 জন যে জানলাম? ডক্টর DS কোঠারি অর্থাৎ দৌলত সিং কোঠারি, তারপরে রয়েছে JP নায়েক, ইনি হলেন কে? সম্পাদক। তিনি ছিলেন সম্পাদক। তাহলে ভারতীয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর JP নায়েক। আমরা ডক্টর কথাটা কিন্তু প্রত্যেকটাতে দিতে পারি। ঠিক আছে, JP নায়েক। তারপর KG সাইয়াদিন, ইনিও ডক্টরেট। ঠিক আছে, ডক্টরেট উপাধি গ্রহণ করেছিলেন, মানে গবেষণা করেছিলেন। KG সাইয়াদিন। তারপর রয়েছে শ্রী PN কিরোপাল। তারপর রয়েছে ডক্টর টি সেন। এবারে রয়েছে 6 নম্বর। 6 নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন ডক্টর, আমরা যদি ডক্টর মাথুর লিখি কোনো ভুল নয়। ঠিক আছে, ডক্টর মাথুর। তারপরে রয়েছে কি? ডক্টর AR দাউদ। ডক্টর AR দাউদ। তারপরে রয়েছে ডক্টর RA গোপাল স্বামী। ঠিক আছে, গোপাল স্বামী একসঙ্গে। তারপর যিনি রয়েছেন কুমারী পানান্দিকর। তাহলে কুমারী পানান্দিকর, কুমারী কিছু একটা পানান্দিকর ছিল, যদি আমরা কুমারী পানান্দিকর লিখি তাও কিন্তু ভুল নয়। ঠিক আছে, আর কে? ডক্টর বিপি পাল। দেখো আমরা মোটামুটি 10 জনের নাম জেনে নিলাম যারা হচ্ছে ভারতীয় সদস্য। কার? না, ইন্ডিয়ান এডুকেশন কমিশনের বা কোঠারি কমিশনের। এবার বাদ বাকি রইল কি? 7 জন বিদেশি সদস্যদের নাম। 7 জন বিদেশি সদস্যদের মধ্যে যার নাম প্রথমে উঠে আসে তিনি হলেন
জেমস জেমস এফ ম্যাকডুগাল। জেমস এফ ম্যাকডুগাল। 2 নম্বরে আমরা যাকে দেখব তিনি হলেন কে? ডক্টর ঝা। ঠিক আছে, ডক্টর ঝা। 3-এ যার নাম রয়েছে তিনি হলেন ডক্টর HL। ডক্টর, এনার নাম ডক্টর হয়তো তিনি উপাধি নিয়েছিলেন, তো আমরা তার নামটা মোটামুটি জানবো। তিনি হলেন HL এলভিন। তাহলে জেমস এফ ম্যাকডুগাল, ডক্টর ঝা, তারপরে HL এলভিন। ডক্টর রিভেলি। কতজন হলো? 1 2 3 4। তাহলে ডক্টর রিভেলি। 5 নম্বরে রয়েছেন জেমস এফ ম্যাকডুগাল, ডক্টর ঝা, তারপরে হচ্ছে ডক্টর এলভিন, ডক্টর রিভেলি, সাদাতোসি। ঠিক আছে, ডক্টর সাদাতোসি, ডক্টর সাদাতোসি ইহারা, ডক্টর সাদাতোসি ইহারা। ঠিক আছে, 6 নম্বরে আমরা দেখব যে ডক্টর শুভমস্কি। ডক্টর শুভমস্কি। আর 5 নম্বরে যা দেখব ডক্টর থমাস। আমরা যদি ডক্টর থমাস হিসেবেও জেনে রাখি তাহলে কিন্তু ভুল নয়। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে এই কমিশনের 10 জন সদস্য এবং এর পাশাপাশি 7 জন বিদেশি সদস্য। তাহলে মোটামুটি এই কমিশনের সদস্য সংখ্যা 17 জন, তার মধ্যে ভারতীয় 10 জন এবং বিদেশি 7 জন। তাহলে এই নামগুলো কিন্তু আমাদের একেবারে ছোটস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, পরীক্ষায় দিয়ে দিতে পারে যে কোঠারি কমিশনের সদস্য নয়, এরকম এখান থেকে 2-3টে নিয়ে নিল, এখান থেকে একটা নিল, বাদ বাকি যে কমিশনগুলো রয়েছে সেখান থেকে 3টে নিয়ে নিল। সেখান থেকে কিন্তু আমাদের বাঁচতে অনেক সমস্যা হতে পারে। তো সে কারণে এগুলো খুব ক্লিয়ারলি মুখস্থ রাখতে হবে আমাদের। ঠিক আছে, যেহেতু MCQ বেসিসে পরীক্ষা। তাহলে এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি টাস্ক ফোর্স। ঠিক আছে, দেখো এই কমিশন টাস্ক ফোর্স গঠন করেছিল সেটা আমরা জানবো। তোমরা চাইলে এই যে 10 জন ভারতীয় এবং 7 জন বিদেশি সদস্যের নাম তোমরা তুলে নিতে পারো। ঠিক আছে, তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি টাস্ক ফোর্স। টাস্ক ফোর্স কিভাবে গঠন করেছিল? এই কমিশন মোটামুটিভাবে 12টা টাস্ক ফোর্স নিয়েছিল। মানে এটা অ্যাকচুয়ালি কি, মানে কোন কোন ক্ষেত্রগুলোতে কাজ করা জরুরি বা কোন কোন ক্ষেত্রগুলোতে ইমিডিয়েট কাজ করতে হবে। ঠিক আছে, তো সেই সমস্ত বিষয়গুলো কোনগুলো ছিল। এখানে 12টা টাস্ক ফোর্স ছিল, 12টি টাস্ক ফোর্স ছিল। কটা? 12টা। এর মধ্যে কোন কোনগুলো পড়ছে? এর মধ্যে মোটামুটি যতগুলো মনে আছে আমি বলি। এর মধ্যে আছে বিদ্যালয় শিক্ষা আছে, মানে বিদ্যালয় শিক্ষা, প্রাথমিক বিদ্যালয় শিক্ষা যেটা, উচ্চশিক্ষা রয়েছে, তার মানে বিদ্যালয় শিক্ষা রয়েছে, উচ্চশিক্ষা রয়েছে, এর পাশাপাশি রয়েছে কারিগরি শিক্ষা, কৃষিবিদ্যা, তারপরে হচ্ছে বয়স্ক শিক্ষা, এর পাশাপাশি রয়েছে বিজ্ঞান শিক্ষা ও গবেষণা, শিক্ষকদের যে প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিক্ষকদের মর্যাদা প্রদান, তারপরে ছাত্র কল্যাণের ব্যবস্থা, আর কি না শিক্ষকদের যে কি বলা যায়, শিক্ষকদের যে বিভিন্ন শিক্ষণ কৌশল, সেগুলোর বিভিন্ন শিক্ষণ কৌশলের ব্যাপারে, আবার হচ্ছে বিভিন্ন শিক্ষণ কৌশলগুলোকে কোন পদ্ধতিতে ব্যবহার করা হবে শ্রেণীকক্ষে, তার উপর কমিশন হচ্ছে টাস্ক ফোর্স গঠন করেছিল।
এর পাশাপাশি রয়েছে তো 10 নম্বরে যেটা পড়ে সেটা হচ্ছে মানব শক্তি, তারপরে যেটা পড়ে শিক্ষা প্রশাসন ব্যবস্থার উপর, তারপরে যেটা রয়েছে শিক্ষার অর্থনীতি বিষয়। এইভাবে মোটামুটি 12টি টাস্কফোর্স গঠন করেছিল। এরপর হচ্ছে কর্মী দল। কর্মী দল 7টা গঠন করে, 7টি কর্মী দল। তার মধ্যে রয়েছে কি নারী শিক্ষা রয়েছে, অনুন্নয়ন বা পিছিয়ে পড়া যে সমাজ সেগুলো তার মধ্যে রয়েছে। তারপর সেখানে রয়েছে বিদ্যালয় গৃহ, মানে পরিকাঠামো যে গত যে বিষয়টা সেটাও যাতে উন্নয়ন ঘটে তার জন্য কর্মী দল গঠন করা হয়েছিল। এর পাশাপাশি ছিল যে কোনো একটা সম্প্রদায়ের সঙ্গে বিদ্যালয়ের কী ধরনের সম্পর্ক হওয়া উচিত বা কী ধরনের সম্পর্ক রয়েছে সেটা জানার জন্য বা সেটা কিভাবে আরও ভালো হবে তার জন্য তৈরি করেছিল এক ধরনের মানে কর্মী দল। তো এইভাবে মোটামুটি 7টা কর্মী দল গঠন করেছিল এই কমিশন। তাহলে প্রথমে যেটা জানলাম সেটা কি না নারী শিক্ষা, তারপরে রয়েছে কি, তারপরে নারী শিক্ষার পরে রয়েছে অনুন্নত শ্রেণীর শিক্ষা ব্যবস্থা, তারপরে রয়েছে বিদ্যালয় গৃহ, ঠিক আছে, তারপরে বিদ্যালয় গৃহ রয়েছে। তাহলে 4 নম্বরে রয়েছে কি পরিসংখ্যান, 5 নম্বরে রয়েছে বিদ্যালয়ের সঙ্গে কোনো একটা সম্প্রদায়ের সম্পর্ক, তার উপর কর্মী দল গঠন করা হয়েছিল। 6 নম্বরে রয়েছে কি বিদ্যালয় পাঠ্যক্রম, আর সর্বশেষ যেটা 7 নম্বর সেটা হলো প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। তাহলে এইভাবে মোটামুটি 7টা কর্মী দল গঠন করেছিল কোঠারি কমিশন। এবার যেটা রয়েছে যে কোন কোন ক্ষেত্রে তারা কাজ করবে, প্রত্যেকটা ক্ষেত্রে তারা কাজ করবে। যতগুলো টাস্ক ফোর্স আমরা দেখেছি এবং যতগুলো কর্মী দলের যে বিষয়গুলো দেখেছি, মানে নারী শিক্ষার ব্যাপারে, যে সমস্ত জায়গায় শিক্ষা অগ্রগতি হয়নি তার ব্যাপারে, বিদ্যালয় গৃহের ব্যাপারে, পরিসংখ্যান কীরকম রয়েছে, পরিসংখ্যানের মধ্যে এখানে কি, এখানে হয়তো প্রাথমিক বিদ্যালয়ে কতগুলো রয়েছে, প্রাক প্রাথমিক বিদ্যালয়ে কতগুলো রয়েছে, সেখানে কতজন করে শিক্ষার্থীরা পড়ছে, মানে এই বিষয়গুলো জানা আর কি, এগুলোকে বলা হচ্ছে পরিসংখ্যান। তাহলে এইভাবে যতগুলো কর্মী দলের বিষয় এবং যতগুলো টাস্ক ফোর্সের বিষয় মোটামুটি দেখা যাবে যে 17-18টা বিষয় রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু কোঠারি কমিশন পর্যালোচনা করেছে অবশ্যই। তাহলে দেখো মোটামুটি আমরা কোঠারি কমিশনের ইতিহাস থেকে শুরু করে কোঠারি কমিশনের কাজ শুরু করার পূর্বে পর্যন্ত, মানে সুপারিশগুলো জানার পূর্বে পর্যন্ত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। তো এই ভিডিও আলোচনার শেষে আমি কতগুলো প্রশ্ন করছি, তোমরা চাইলে এই প্রশ্নগুলোর উত্তর কমেন্টে দিতে পারো, তাহলে বোঝা যাবে যে তোমরা সঠিকভাবে এই ক্লাসটা করেছো কিনা। তাহলে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে কি না কোঠারি কমিশনের সম্পাদকের নাম কি। দ্বিতীয় যে প্রশ্ন সেটা হলো এই কমিশন কত সালের কত তারিখে তাদের রিপোর্টটি জমা দেয়। তৃতীয় প্রশ্ন এই কমিশন কত খ্রিস্টাব্দের কত তারিখ থেকে তাদের কাজ শুরু করে। এই কমিশন যে রিপোর্টটা দিয়েছিল সেই রিপোর্টটা কোন শিরোনামে প্রকাশিত হয়েছিল। আর সর্বশেষ যে প্রশ্ন এই কমিশনের সভাপতির নাম কি ছিল। তাহলে মোটামুটি এই প্রশ্নগুলো আশা করব অত্যন্ত সহজ প্রশ্ন, তো চাইলে তোমরা উত্তর দিতে পারো। আর পরবর্তী ভিডিও থেকে আমরা আলোচনা করব কিনা এই কমিশনের প্রত্যেকটা সুপারিশ। এই কমিশন বহু সুপারিশ করেছে বহু বিষয়ে, এগুলো কিন্তু ধীরে ধীরে অল্প অল্প করে প্রত্যেকটা ভিডিওতে আমরা আলোচনা করে নেব। আর পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই আসার আগে এই ভিডিওটা অবশ্যই দেখে নিও, কারণ এই ভিডিওর অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়গুলো পরবর্তী বিষয়গুলো বুঝতে সহায়তা করবে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। সুস্থ থেকো, ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।